নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী আজ গিয়েছেন বিহারে প্রচার করতে, কিন্তু তার প্রচারের ঠিক কয়েক ঘন্টা আগে যে ঘটনাটা ঘটে গেল সেটাকে বিক্ষিপ্ত ঘটনা বলা যায় না, কারণ এরকম ঘটনা আকছাড় ঘটছে বিহারে, এবং সেটা সাধারণ মানুষের সঙ্গে ঘটার থেকে ওই মুহূর্তে বিজেপি, এনডিএ, বিভিন্ন যে দল, শরিক দল, তাদের যারা পদপ্রার্থী অর্থাৎ বিধানসভা ভোটে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের উপর মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছেন এবং রীতিমতন ঘিরে ধরে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে, তার একটা নিদর্শন আরো একবার আজকে উঠে এলো এবং একটুর জন্য বিধায়ক রক্ষা পেলেন। এই মুহূর্তে খবর উঠে আসছে দিগোড়া বলে একটি কনস্টিটিউয়েন্সি বিহারে, এবং সেখানে অনিল কুমার বলে একজন বিধায়ক, তিনি সেখানকার বিধায়ক এখনো পর্যন্ত রয়েছেন। তিনি হাম অর্থাৎ জিতেন রাম মাঝি, তার যে পার্টি, সেখান থেকে তিনি দাঁড়ান এবং সেখান থেকে তিনি জিতে বিধায়ক ছিলেন গত 2 বছর। ইতিমধ্যেই কিন্তু তিনি আবারও টিকিট পেয়েছেন এবং তিনি প্রচারে গিয়েছিলেন। তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়, তার পরবর্তীতে তাকে মারধর করা হয়, ইট ছোড়া হয় এবং তাকে পিটিয়ে তার হাতের হাড় ফ্র্যাকচার হয়েছে। শুধু তাই নয়, তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, তার গলায় সোনার চেন ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে এবং তার পকেটে যেটুকু টাকা ছিল সেটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এবং এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে এই যে অনিল কুমার, তার সঙ্গে যে সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটিও গুলি বর্ষণ করে সেখানকার জনতার উপর। সুতরাং এই মুহূর্তে বিহারের ছবিটাকে খুব একটা মসৃণ, এই প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য। দেশের প্রধানমন্ত্রী এবং অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নীতিশ কুমার বারংবার যখন 20 বছর আগেকার লালু প্রসাদ যাদবের সরকার, যেটা 1990 থেকে 2005 সাল পর্যন্ত চলেছিল, সেই সরকারের কথা বলেন, জঙ্গলরাজ সরকার কোট আনকোট, তারা ব্যাখ্যা করেন সেই সরকারটাকে। তাহলে এই বর্তমানে যে নীতিশ সরকার চলছে সেটা কি জঙ্গলরাজের সরকার নয়? চিরাগ পাসওয়ান তো নীতিশ সরকারটাকে জঙ্গলরাজের সরকার চলছে বলেই একদম সরাসরি ব্যাখ্যা করেছিল। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে চিরাগ পাসওয়ানের কথাটা তো এক অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। যতই চিরাগ পাসওয়ান এই মুহূর্তে সম্পূর্ণ পাল্টি খেয়ে নীতিশ কুমারকে তাদের অভিভাবক বলুন না কেন, সেই সমস্ত কিছু নিয়ে ব্যাখ্যা করব। কি কি হয়েছিল আজকে সম্পূর্ণটাই আপনাদের জানাবো, ছবি দেখাবো, কি বলছেন বিধায়ক, সমস্তটা শোনার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও অবশ্যই শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারে ভোট আর 1 সপ্তাহ মাত্র দূরত্বে দাঁড়িয়েছে। 6 তারিখ এবং 11 তারিখ এই দুদিন ভোট হবে এবং 14 তারিখ তার রেজাল্ট, এবং সেই বিহার ভোটের উপর অনেক কিছু নির্ভর করছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। সেইটা তো গেল অন্য প্রসঙ্গ, কিন্তু যখন স্টেজ থেকে বারংবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তার সঙ্গে নীতিশ কুমার বারংবার লালু প্রসাদ যাদব সেই সময়টাকে জঙ্গলরাজের সরকার বলে, তাহলে এই মুহূর্তে বিহারে একজন পদপ্রার্থী, এবং তিনি হঠাৎ করে এসে পদপ্রার্থী হয়েছে তেমন নয়, তিনি তার কনস্টিটিউয়েন্সিতে, যেখানকার তিনি সিটিং এমএলএ, সেই কনস্টিটিউয়েন্সিতে প্রচার করতে গিয়েছিলেন। এবং অনিল কুমার গত 5 বছর ধরে সেখানে কি কাজ করেছেন, কিসের ভিত্তিতে কি হয়েছে, এই নিয়ে প্রথমে বচসা তৈরি হয়। তার পরবর্তীতে সেই মবের মধ্যে থেকে, একদম উন্মত্ত জনতার মধ্যে থেকে হঠাৎ করে ফায়ারিং স্টার্ট হয়, এবং ফায়ারিং স্টার্ট হতেই একটা লন্ডভন্ড সিচুয়েশন শুরু হয়। তখন অনিল কুমার পালিয়ে যেতে চেষ্টা করেন এবং তখন তাকে উদ্দেশ্য করে, তার গাড়িকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি শুরু হয় এবং সেই ইট এসে গাড়ির সামনের যে কাঁচ সেটাকে ভেঙে তো দেয়, এবং তখন রীতিমতন অনিল কুমারকে রাস্তায় ফেলে মারধর পর্যন্ত করতে থাকেন কিছু উন্মত্ত জনতা। এবং সেই জায়গা থেকেই সেই মুহূর্তে অনিল কুমারের যে সিকিউরিটি, তারাও ফায়ারিং স্টার্ট করে। কিন্তু ততক্ষণে অনিল কুমারের যে পকেট থেকে দামি মোবাইল ফোন, গলায় সোনার চেন এবং তার সঙ্গে তার পকেটে যেটুকু টাকা ছিল সেটুকু ছিনতাই করে সেখানকার থেকে মানুষ চম্পট দেন। অনিল কুমারের ভিডিও সামনে এসেছে, তিনি বলছেন সম্পূর্ণ বিষয়টা ঘটিয়েছে যাদব সমাজের লোক, অর্থাৎ আরজেডির দিকে আঙ্গুল তুলেছেন তিনি। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে যে যেখানে সরকারে থাকা বিধায়ক তিনি সুরক্ষিত থাকতে পারছেন না, তাহলে বিধায়ক কিংবা সরকার কাকে সুরক্ষায় রাখবে? যে কোনো কারোর সঙ্গে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিহারে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে আপনারা দেখুন অনিল কুমার কি বলছেন সাক্ষাৎকারে, তারপর আবার আসছি এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। और मांझी टोला में रास्ते में कुछ यादव समाज के लोग वहाँ पर देसी बड़ी उग्र हो गए, रोड खराब है, ऊपर की गाड़ी से इतना सीधे हमला शुरू कर दिया, ईटा से मारना शुरू कर दिया। हमारा हाथ फ्रैक्चर है, फूला हुआ है, दायां पैर में है, और हमारे साथ और जितने लोग थे सब लोग, बहुत लोग घायल है, बहुत लोग को मारा है। सारा गाड़ी जो है
चलिए আপনারা দেখলেন সেই ভিডিও এবং সেখানে দেখলেন অনিল কুমার কিভাবে ব্যাখ্যা করছেন যে তেজস্বী যাদবের যে ভোট ব্যাংক, যাদব ভোট ব্যাংক, তারা সম্পূর্ণ এসে কিভাবে হামলা চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে এবং তাকে হাতের মধ্যে মেরে হাতের হাড় ফ্র্যাকচার করে দিয়েছে ইত্যাদি ঘটনা। এবং সেই ভিডিওটা ইন্টারেস্টিংলি শেয়ার করেছে বিহার বিজেপির যে এক্স হ্যান্ডেল তারা। আপনারা দেখতেও পাচ্ছেন, আমরা একদম সরাসরি সেখান থেকে ভিডিওটা আপনাদেরকে দেখালাম। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রশ্ন যেটা উঠে আসছে যে এই মুহূর্তে বিজেপি তাহলে কিভাবে তাদের প্রশাসন নিয়ন্ত্রণ করছে। সেখানে একজন বিধায়ক প্রচার করতে গেছে, সেখানে লোকাল পুলিশকে ইনফর্ম না করে তো যাবেন না। যে কোনো সময় আপনারা দেখবেন যে কোনো পার্টির মিছিল হোক কিংবা পার্টির যে কোনো জনসভা হোক, সেখানে লোকাল পুলিশকে ইনফর্ম করে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে সেটা করতে হয়। তা একজন বিজেপির বিধায়ক কিংবা একজন হামের বিধায়ক যখন একদম প্রচার করতে যাচ্ছেন, তখন তো তিনি অবশ্যই লোকাল পুলিশ স্টেশনকে জানিয়ে ইনফর্ম করেই তো সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পরবর্তীতেও যদি এই ধরনের অবস্থার সম্মুখীন কোনো বিধায়ককে হতে হয়, তাহলে পুলিশ সেখানে কোন পর্যায়ে এই মুহূর্তে চলছে এবং কার কথা অনুযায়ী পুলিশ চলছে, আদৌ চলছে কিনা, সেই নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এর আগেই আপনাদেরকে জানিয়েছি যে বিহারে বারংবার কিন্তু এই মুহূর্তে নীতিশ সরকার এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন নীতিশ কুমারকে যখন প্রশ্ন করা হয়, তখনও কিন্তু ল অ্যান্ড অর্ডার নিয়ে যখনই প্রশ্ন করা হয়, তিনি লালু প্রসাদ যাদবের সময়কার কথায় চলে যান এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত অনেক ভালো হয়েছে সিচুয়েশন। এবং এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে যখনই নীতিশ কুমারকে প্রশ্ন করা হয় কিংবা তার দলের বা বিজেপির কোন নেতাকে প্রশ্ন করা হয়, তখন সম্পূর্ণ তাদের প্রথম হাতিয়ারটাই থাকে হচ্ছে আমরা মদ বিক্রি বন্ধ করে দিয়েছি। মদ বিক্রি বন্ধ করার জন্য আমাদের অবশ্যই এই মুহূর্তে বিহারে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেকটাই শুধরে গিয়েছে। কিন্তু সেইটা যদি আসল ঘটনা ঘটে, তাহলে আপনাদের একটা তথ্য দিয়ে এই মুহূর্তে বিহারে মদ বিক্রিটা লিগালি বন্ধ হয়েছে, কিন্তু ইললিগালি কিভাবে চলছে সেটা আপনারা অবশ্যই শুনুন যে তেজস্বী যাদব কি বলছেন। তেজস্বী যাদব বিরোধী দলনেতা এই মুহূর্তে, তিনি বারংবার একটাই অভিযোগ করেন যে মদ বিক্রি কি আদৌ বন্ধ হয়েছে নাকি গ্রামে গঞ্জে এখন লোকাল ভাবে প্রত্যেকটা বাড়িতে জায়গায় জায়গায় মদ তৈরি হচ্ছে এবং সেটা বিভিন্ন সময় পুলিশ গিয়ে তাদের উৎপাত করছে, পুলিশ গিয়ে তাদেরকে ধরে আনছে, ধরপাকড় হচ্ছে। আসলে মদ বিক্রি বন্ধ হয়নি, লোকাল মদ, দেশি মদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিক্রি হচ্ছে এবং সেই জায়গা থেকে পুলিশের বিভিন্ন টর্চারও সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে। কি বলছেন তেজস্বী যাদব এই সম্বন্ধে আপনারা শুনুন। সেটাও বিহারের যে ভোটের ক্ষেত্রে একটা বড়সড় ইম্পর্টেন্ট সিচুয়েশন, বড়সড় ইম্পর্টেন্ট ইস্যু। কারণ প্রশান্ত কিশোর তিনি বলেছিলেন যে আমার যদি সরকার তৈরি হয়, আমি প্রথমেই আগে মদ যে নিষিদ্ধ করা হয়েছে বিহারে, সেই মদ নিষিদ্ধটাকে সম্পূর্ণ তুলে দেবো, আমি মদটাকে আবার লিগালাইজ করে দেবো। সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিহার ভোটের ক্ষেত্রে। অন্তত কি বলছেন তেজস্বী যাদব এই সম্বন্ধে আপনারা শুনুন, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। अब बिहार में तो खाली कहेला शराबबंदी है, यहाँ तो होम डिलीवरी चालू है। गरीबों के जेल में और अमीर सब पियोता और प्रशासन बंटवावता, वो ठीक बा। हमार माता बहन के घर में घुस के रात में छापा मारता है सब लोग, पुलिस वाला। और उसमें ही नहीं कि महिला सिपाही ले जाए, सब पुरुष को ले जाता है, छापा मरवाता है, डंडा से पीटता है, जेल ले जाता है। काहे कि शराब का तस्करी कर रहे हैं। असली बड़का बड़का अधिकारी सब करवा रहा है, बड़ा बड़ा मंत्री करवा रहा है, सरकार में बैठा हुआ लोग करवा रहा है। और जेल किए जाता 14 लाख लोगों के जेल, गरीब लोग के, दलित, पिछड़ा, अति पिछड़ा समाज के लोग ज्यादातर जेल में बाहर। আপনারা শুনলেন তেজস্বী যাদবের বক্তব্য। এবং এই মুহূর্তে মদ বিক্রি বিষয়টা বন্ধ করে দেওয়াতে ডোমেস্টিক ভায়োলেন্স কমে গিয়েছিল। সেটা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই যখন জেডিইউ সরকার এই সিদ্ধান্তটা নেয় যে বিহারে সম্পূর্ণ মদ বিক্রি আর হবে না অফিসিয়ালি, তখন অবশ্যই মহিলাদের ভোট তারা বহু পরিমাণে পেয়েছিল। 2020 সালের সময় এই একটা ইস্যুতে বহু ভোট তারা পেয়েছিল। 2015 সাল 20 সালে বিভিন্ন ভোটগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম এটা একটা এফেক্ট পড়েছিল, মহিলারা ভোট দিয়েছিল তাদেরকে। কারণ ডোমেস্টিক ভায়োলেন্স বিহারের বিভিন্ন গ্রামে প্রচন্ড মাত্রায় বেড়ে গিয়েছিল এবং তাই জন্যই এই মদ বন্ধ করা, অর্থাৎ মদ যে সম্পূর্ণ বিহার জুড়ে ইল্লিগাল ঘোষণা করা, সেই সিদ্ধান্তটা তারা নেয়। এবং সেটা প্রাথমিকভাবে কিছু এফেক্ট পড়লেও পরবর্তীতে সেটার এফেক্ট পড়েনি, কারণ সেটা তখন একটা সাধারণ প্রতিটা বাড়িতে সেই মদ বিক্রির একটা আড্ডা তৈরি হয়ে যায়। প্রত্যেকটা গ্রামের মধ্যে ইল্লিগাল মদ বিক্রি সেটা একটা তৈরি হয়ে যায় এবং সেগুলো পান করার মাধ্যমে বিভিন্ন মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়েন, মারা গিয়েছেন, সেরকম খবরও বিভিন্ন সময় উঠে আসে। কিন্তু তবুও সরকারের মতোই চলছে। এবং আজকে যে ঘটনাটা ঘটলো সেটা একদম বিচ্ছিন্ন ঘটনা নয়। এই যে
দিগোরা বিধানসভা, সেখানে যে অনিল কুমারকে মারধর করা হলো সেটা একদম বিচ্ছিন্ন নয়। বিভিন্ন জায়গায় যখন জেডিইউ থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন এনডিএর বিধায়করা যাচ্ছেন, তখন তাদের কাছে কাজের হিসাব চাওয়া হচ্ছে এবং কাজের হিসাব চাওয়া হয়ে উন্মত্ত জনতা তাদের উপর ক্ষেপে উঠছেন এবং কতদিন নরেন্দ্র মোদীর নাম করে আপনারা ভোট চাইবেন, এই ধরনের প্রশ্নের সম্মুখীন তাদের হতে হচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে কেন নাম বাদ গেল আমাদের, এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সুতরাং সামগ্রিকতার প্রেক্ষিতে এই মুহূর্তে এনডিএ তাদের যে জনসমর্থন সেটা গ্রাউন্ড রিয়ালিটিতে কিন্তু বারংবার ধরা পড়ছে খুব একটা ভালো নয়। এর পরবর্তীতে ভোটার লিস্টের মাধ্যমে কোনো ধরনের অন্য ধরনের কোনো কাজ করার মাধ্যমে, অন্য খেলা ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ তারা 14ই নভেম্বর জিতবে কিনা আমরা সেটা বলতে পারি না। তবে এই মুহূর্তে গ্রাউন্ড রিয়ালিটি যা বলছে, তেজস্বী যাদবকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু বিহার পেতে চলেছে। তা যদি না হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে একটা প্রশ্ন থাকবে বইকি, কারণ অন্যদিকে বিভিন্ন যে ছবিগুলো উঠে আসছে সেগুলো কিন্তু কখনোই এই মুহূর্তে এনডিএ সমর্থনে নয়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।